চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী মাসেই আন্দোলনে নামার পরিকল্পনা। এই বছরই জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই উঠছে না। কাল প্রতিবেদন জমা দেবে রাষ্ট্র সংস্কারের 4 কমিশন। আসছে 2 কক্ষের সংসদ। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে থাকছে প্রস্তাবনা। 32 বছর পর আলোচনায় যাবে ছাত্র সংসদ নির্বাচন। সংস্কার ইস্যুতে সংগঠনগুলোর মধ্যে বিভাজন তীব্র, বিপাকে প্রশাসন। 10 টাক অস্ত্রের মামলাতেও খালাস লুৎফুজ্জামান বাবর। মুক্তিতে বাধা নেই। পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে 14 বছরের কারাদণ্ড। শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের 2 মামলা। সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর কারাগারে। গাজা যুদ্ধ শুরুর পর প্রথম সরাসরি আলোচনায় ইসরায়েল ও হামাস। অস্ত্রবিরতি চুক্তির খুব কাছে দুপক্ষ, মধ্যস্থতাকারী দেশ কাতার। এবং সিলেট পর্ব শেষে চট্টগ্রামের অপেক্ষায় বিপিএল। শীর্ষে অপরাজিত রংপুর, তলানিতে ঢাকা। আসর জুড়ে দেশি ক্রিকেটারদের দাপট। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের জুলাইয়ের মধ্যেই নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি। চলতি মাসে ভোটের দিনক্ষণ জানানো না হলে ফেব্রুয়ারি থেকেই আন্দোলনে নামার কথা ভাবছে দলটি। নেতারা বলছেন, দ্রুত ভোটের দাবির পাশাপাশি কর্মসূচি আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ জনসংশ্লিষ্ট ইস্যুতে। স্থায়ী কমিটির বৈঠক, এমনকি লিয়াজু কমিটিতে উঠেছে রাজপথে নামার প্রস্তাবনা। মারুফা রহমানের প্রতিবেদন। শুরু থেকেই সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সব মিলিয়ে দিন দিন যেন রাজনীতির মাঠে আরো জোরালো হচ্ছে ভোটের দাবি। কিন্তু নির্বাচনের ধারণা দিলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। আবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। এ নিয়ে এক ধরনের মতবিরোধ সৃষ্টি হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। নেতারা বলছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বহু বছর আন্দোলন করেছে বিএনপি। দরকার হলে জনগণের ভোটাধিকার রক্ষার দাবি আদায়ে আবারও রাজপথে নামবে দলীয় নেতাকর্মীরা। অজস্র মানুষ গত 10-15 বছর ধরে লড়াই করেছে। বিষয়টা ছিল একটাই, যখন আপনার ভোটাধিকারটা কেড়ে নিয়ে যাবে, সে আপনার বাকি অধিকারগুলো কেড়ে নিয়ে যায়। এটা তো আমরা দেখেছি। এই জন্য প্রাথমিক দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মালিকানা ফিরিয়ে দেওয়া। ওনারা যত তাড়াতাড়ি একটা দেশকে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে ওনারা যায়, ওনাদেরও সম্মান থাকবে, দেশেরও অনেক বহু গুণে ভালো হবে। কারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশে যে পরিবেশ আমাদের দরকার, সে রাজনৈতিক পরিবেশ আমরা বলি, সামাজিক পরিবেশ আমরা বলি, বিনিয়োগের পরিবেশ আমরা বলি, অর্থনীতির উন্নয়নের জন্য পরিবেশ বলি, এই পরিবেশ সৃষ্টি হবে না। নেতারা বলছেন, বিএনপির দলীয় ফোরামের পাশাপাশি ভোটের দাবিতে নতুন কর্মসূচি দেওয়ার প্রস্তাব এসেছে সমমনাদের পক্ষ থেকেও। তাই সরকারের উচিত বাস্তবতা বিবেচনা করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। সরকারের পক্ষ থেকে রোডম্যাপ তো দিতে হবে, ইলেকশন কমিশন তো পুরো স্কেডিউলই ডিক্লেয়ার করতে হবে। এখনো ধরেন অনেক কিছুই তো আছে যেখানে সরকারের ব্যর্থতা আছে। আমি এরকম বলতে পারি, সীমাহীন ব্যর্থতা আছে প্রশাসনের ক্ষেত্রে। পুলিশ বলেন বা যাকে আমরা জনপ্রশাসন বলি, সেগুলোর কথা বলেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা, অনেকগুলো বিষয়। বিএনপি নেতারা বলছেন, ভোটের দাবি আদায়ের পাশাপাশি জনসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আগের মতোই রাজপথে থাকবে দলটি। মাঠে তো আমরা আছি, যতদিন পর্যন্ত আমাদের এই 18 বছর সংগ্রামের লক্ষ্য অর্জন না হয় ততদিন পর্যন্ত বিএনপি মাঠে ছিল, মাঠে আছে এবং মাঠে থাকবে। প্রস্তুতি তাতে আমাদের রাজনৈতিক দল হিসেবে তো সেটার প্রস্তুতি সবসময় থাকে আমাদের, এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে বাকি কাজগুলো করা হবে। বিএনপির অবস্থান, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে জনগণের মতামতের প্রতিফলন থাকতে হবে, আর নির্বাচনই হচ্ছে তার সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
সরকার আন্তরিক হলে এই বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসতে পারে না। ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কথা বলেন ফখরুল। তিনি আরও জানান, আগের চেয়ে শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিষয় তুলে ধরতে মঙ্গলবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন আয়োজন করার প্রয়োজন নেই। বলেন, সরকার আন্তরিক হলে চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন করা সম্ভব। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই উঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে। ক্রাইসিসটা ওই জায়গাতেই, গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্র উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে করা সব চুক্তি জনগণের সামনে উপস্থাপনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে জনদুর্ভোগ আরও বাড়বে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ইস্যুতে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির মৌলিক কোনো বিরোধ নেই। জামায়াতে ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে দ্রুত ইলেকশন নির্বাচন করা দরকার, আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান মির্জা ফখরুল। উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় অন্তর্বর্তী সরকার। আগামীকাল পূর্ণাঙ্গ সুপারিশমালা দেবে পুলিশ, নির্বাচন, সংবিধান এবং দুদক সংস্কার কমিশন, আর জনপ্রশাসন দেবে আংশিক সুপারিশমালা। আগামীকাল সুপারিশের একটি অংশ জমা দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। পূর্ণাঙ্গ সুপারিশমালা দেয়া হবে মাসের শেষ দিকে। বিচার বিভাগ সংস্কার কমিশনও প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেবে এই মাসের শেষে। রাষ্ট্র সংস্কারের জন্য গত 3 অক্টোবর 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 31 ডিসেম্বর তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। কমিশন আমাদের 15 তারিখে একটা আমাদের এই কি বলবো যে পার্ট রিপোর্ট দাখিল হবে, আর যে নির্দিষ্ট টাইমে সেই সময় আমাদের সবাই মিলে পুরো রিপোর্টটা দাখিল করা হবে উইথ দি লিডারশিপ অফ আওয়ার চেয়ার। না, এগুলো নিয়ে আর এখন শুনেন, আমরা ওখানে দাখিল হলেই এগুলো সবাই জানবে, এটা পাবলিক ডকুমেন্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে সংসদের নিম্নকক্ষে 350-এর জায়গায় আসন হবে 400, যার মধ্যে 100 আসন নারীদের জন্য, আর উচ্চকক্ষে থাকবে 105 আসন। সংস্কার কমিশনের প্রধান বলছেন, ফ্যাসিজম যাতে আর ফিরে না আসে সেজন্য বেশ কিছু সুপারিশ করবে কমিশন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি ইসির ক্ষমতা বাড়াতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আগামীকাল সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে দুদক সংস্কার কমিশনও। স্বাধীনতার পর থেকে এক কক্ষ বিশিষ্ট দেশের জাতীয় সংসদ। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে মোট আসন 350টি, যার মধ্যে 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট পতনের মধ্য দিয়ে বদলাচ্ছে নতুন বাংলাদেশ। এবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন, যেখানে মোট আসন হবে 505। নিম্নকক্ষে 300 জায়গায় হবে 400 আসন, যার মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত নারীদের জন্য 100 আসন। আর উচ্চকক্ষে 100 আসনে সারা দেশে দলগুলোর মোট ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচিত হবে। উচ্চকক্ষের বাকি 5 আসন থাকবে রাষ্ট্রপতির হাতে। ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয় সেই তার সঙ্গত কারণেই তার বড় রকমের অপপ্রয়োগ ঘটেছে। একটা অপপ্রয়োগ না, কারণ হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তাই চাইছিলেন। আমাদের যে সমস্ত সুপারিশ থাকবে তার একটা অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে যাতে ক্ষমতা একজনের হাতে না যায়। এছাড়া সংবিধানের মূলনীতিতেও পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটিকে সংবিধানের মূলনীতি করার সুপারিশ থাকতে পারে। অন্যদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাবনা দিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, ইসির ক্ষমতা বৃদ্ধি, হলফনামায় প্রার্থীর বিদেশের সম্পদের বিবরণ বাধ্যতামূলক করার সুপারিশ করবে কমিশন। পাশাপাশি ফিরতে পারে না ভোটের বিধান। আমাদের অতীতের যে 12টি নির্বাচন হয়েছে তার মধ্যে 4টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং এই 4টি নির্বাচনে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। তো আমাদের যদি নির্বাচন সুষ্ঠু করতে হয় আমাদের অভিজ্ঞতার অনুযায়ী, তাহলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকাটা বাঞ্ছনীয়। বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দেবে দুদক সংস্কার কমিশনও। দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ আইনে সংশোধন আনার প্রস্তাব দেবে কমিশন, যেখানে দলীয় প্রভাবমুক্ত যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে রূপরেখা থাকবে। দুদক সংস্কারের যে কার্যক্রম, তার সাথে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রেক্ষিতের যে সংস্কারের প্রয়োজন, অপরিহার্যতা, তার সাথে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নাই। ঘোষণা অনুযায়ী এসব প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার, আর তাদের ঐক্যমতের ভিত্তিতেই বাস্তবায়ন হবে বহুল কাঙ্ক্ষিত সংস্কার প্রস্তাব। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। 32 বছর পর নির্বাচনে হাওয়া লেগেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে। তবে এ নিয়ে মতবিরোধ আছে সাধারণ শিক্ষার্থী এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মাঝে। নির্বাচনের আগে সংস্কার চায় কয়েকটি ছাত্র সংগঠন, আর অন্যদিকে নির্বাচনের পরে সংস্কারের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাকিরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বলছে সংস্কার করতে হলে নিতে হবে জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মতামত। এমন পরিস্থিতিতে বিপাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হায়দার আলীর ক্যামেরায় সজল দাসের প্রতিবেদন। 32 বছর পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন ঘিরে নানা দাবি আছে ছাত্র সংগঠনগুলোর। চলছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও। জাহাঙ্গীরনগরে অনেকগুলো আন্দোলন হয়েছে, অনেকগুলো বিক্ষোভ হয়েছে। এই ফ্যাসিস্টের দিকে চোখে চোখ রেখে আমরা আন্দোলন করেছি। তো সেই সক্রিয়তা থেকে আসলে জাকসুর মতো একটা বিষয়, যেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব দল থাকে, সেই জিনিসটা আসলে খুবই প্রয়োজনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মতো জাকসু নির্বাচন নিয়েও 2 মেরুতে ছাত্র সংগঠনগুলো। রোডম্যাপ দিয়েছে, নির্বাচন কমিশন গঠন হয়েছে, খসড়া ভোটার তালিকাও করেছে। আমরা বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপ অনুযায়ী সারা বাংলাদেশে সবার আগে ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পথ দেখাবে। তফসিল ঘোষণার আগেই আওয়ামী ফ্যাসিস্ট যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হামলার সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর জাকসুর নির্বাচনের আলাপটা আসলে সেটা খুব গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে বলে আমরা মনে করি। এক্ষেত্রে বিদ্যমান গঠনতন্ত্রেই সমাধান খুঁজছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংস্কারের দায়িত্ব নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের হাতেই দিতে চায় তারা। শিক্ষার্থীরা যে সংস্কারের কথা বলছে সেটা যৌক্তিক, কিন্তু জাকসুর যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল থাকি, গঠনতন্ত্রের যে নির্বাচিত জাকসু হবে তার হাতেই আমরা সেই সংস্কারের দায়িত্বটা আমরা ছেড়ে দিতে পারি। সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। এরপর নানা সময় উদ্যোগ নেওয়া হলেও বারবার ব্যর্থ হয়েছে সব চেষ্টা। করোনার অস্বাভাবিক সময় কাটিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল, ঠিক তখনই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান। আবারও ব্যাহত হয় সাধারণ শিক্ষা কার্যক্রম। বর্তমানে আবারও স্বাভাবিক হচ্ছে শিক্ষাসূচি, কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি আলোচনায় রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচনকে ঘিরে যেন আবারও কোনো অস্বাভাবিক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তৈরি না হয়, যদিও ছাত্র সংসদ নির্বাচন চাইছেন সবাই। সজল দাস, নিউজ 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।
চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার বিচারপতি মুস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। গত 18 ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয়। সেদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামি পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর। দুটো যে মামলা ছিল 21 আগস্টের মামলা এবং 10 ট্রাকের মামলা, এই দুটোই ছিল ওনার বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ। দুটো মামলায় 2 বার মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। রাজুকের প্লট থাকা সত্ত্বেও তথ্য গোপন করে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের কূটনৈতিক এলাকায় অবৈধভাবে প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় পলাতক থাকায় মামলার আসামি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। প্লট জালিয়াতির কাজে জড়িত থাকার অভিযোগে দুদকের এই 2 মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মোট 23 জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে আসামি করেছে দুদক। মামলার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় অন্য আসামিরা হলেন এস.কে. সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরী। গত বছর 23 ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের আলোকে মামলাটি করা হয় বলে জানান দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালে এস.কে. সুরের বিরুদ্ধে অর্থ পাচারের সহযোগিতার অভিযোগ ওঠে। আগামীকাল ঘোষণা করা হচ্ছে না জুলাই ঘোষণাপত্র। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হবে কি কি থাকবে ঘোষণাপত্রে। সেদিনই তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মাহফুজ আলম জানান, এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে না জাতীয় পার্টিকে। এ সময় মাহফুজ বলেন, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে, খসড়া তৈরি করা হয়েছে। খসড়ার ধারাগুলোতে মোটামুটি সবাই একমত, তবে কিছু কিছু ধারা নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে। আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে। ব্যাংকিং সুবিধা সহ সব কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বেক্সিমকোর শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টায় আশুলিয়ার নবীনগর থেকে বারোইপাড়া পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে শান্তিপূর্ণ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে প্রায় 40,000 শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীর পরিবার দুর্বিষহ জীবনযাপন করছে। তাই তাদের দাবি বন্ধ হওয়া সকল কারখানা খুলে দেওয়ার। বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু জানান, সরকারের উচিত হবে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান বের করা। ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার ব্রয়লার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। বিকেলে উপজেলার বলহর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের কাঠের কারখানার ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল।
হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলে 2 জন মারা যান। নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের মিল্টন ও একই গ্রামের রামকুমার। এছাড়া আহত হয়েছেন আরও 2 জন। গত 2 কার্যদিবসের পর আজও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে সূচকের মান। মঙ্গলবার সপ্তাহের 3য় কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে 2টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 1 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,150 পয়েন্টে। পাশাপাশি এদিন লেনদেনও কমেছে 46 কোটি 67 লাখ টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 181টির, কমেছে 131টির এবং অপরিবর্তিত রয়েছে 84টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 16 পয়েন্ট আর লেনদেন হয়েছে 11 কোটি 65 লাখ টাকা। অবশেষে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ ওঠে। এতে তার পদত্যাগের চাপ বাড়ে। দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলেছিল, টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে, তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন টিউলিপ। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য দোহায় আবারও আলোচনা শুরু হচ্ছে, এমন তথ্য জানিয়েছে বিবিসি। আর কাতারের প্রধান মধ্যস্থতাকারী বলেছেন, এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি। মঙ্গলবার গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার বিস্তারিত চূড়ান্ত করতে আলোচকরা এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় মিলিত হয়েছেন। এর মধ্য দিয়ে যুদ্ধের প্রথমবারের মতো ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা একই ভবনে পরোক্ষ আলোচনা করছেন। জানা গেছে, চুক্তিটি পর্যায়ক্রমে কার্যকর হবে। প্রথম দিনেই 3 জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এরপরে ইসরায়েল সৈন্য প্রত্যাহার শুরু করবে। দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসন মামলা শুরুর শুনানি স্থগিত করা হয়েছে। ইউন হাজির না হওয়ায় মঙ্গলবার বিচার শুরুর 4 মিনিটের মধ্যেই শুনানি মুলতবি ঘোষণা করেন সাংবিধানিক আদালত। বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। তার আইনজীবী জানান, প্রেসিডেন্টকে আটক করার তৎপরতায় ইউন আদালতে হাজির হয়ে নিজের অবস্থান তুলে ধরতে পারছেন না। ইউনকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হবে নাকি তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে, সাংবিধানিক আদালতকে অবশ্যই 180 দিনের মধ্যে সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গেল 3 ডিসেম্বর হঠাৎ সামরিক আইন জারিকে কেন্দ্র করে 14 ডিসেম্বর পার্লামেন্ট প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করে। এরপর তাকে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দর্শক, দেখতে দেখতে শেষ বিপিএল এর সিলেট পর্ব। বিদেশি ক্রিকেটারদের পেছনে ফেলে সেরাদের তালিকায় দাপট দেশিদের। পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর রাইডার্স। নানা রেকর্ড ও ঘটনা প্রবাহে সিলেট পর্ব শেষ করে বন্দরনগরী চট্টগ্রামে আসর মাতানোর অপেক্ষায় খেলোয়াড়রা। 4 নগরীতে 4 ছক্কার উন্মাদনায় এতদিন মজে ছিল ক্রিকেট প্রেমীরা। রংপুরের ধারাবাহিক জয়, খুলনার টানা হার, স্বাগতিক সিলেটের সান্ত্বনার জয় ও লিটন তানজিদের ব্যাটে ঢাকা ক্যাপিটালসের রেকর্ডের চূড়ায় ওঠা সবই হয়েছে এই শহরে। ঢাকা পর্বের পর সিলেট থেকেও শতভাগ সফলতা নিয়ে চট্টগ্রামে যাচ্ছে নুরুল হাসান সোহানের দল। টানা 7 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সবার ধরাছোঁয়ার বাইরে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে সেরা 4 থেকে প্লে অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি। অন্যদিকে এখনও মুদ্রার উল্টো পিঠ দেখছে মেগা স্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। 7 ম্যাচ খেলে একটি মাত্র জয় দলটির। শেষ 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 2 চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা বরিশালের পয়েন্টও 6। নেট রান রেটে এগিয়ে থাকায় 2 চিটাগং। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4 সিলেট পর্বের সব ম্যাচ হারা খুলনা টাইগার্স। 6 ম্যাচ করে খেলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের যথাক্রমে 5 ও 6 নম্বরে আছে সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। এবারের বিপিএলে ব্যাটে বলে দেশি খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য উপভোগ করেছে দর্শকরা, যার প্রমাণ সর্বোচ্চ রান ও উইকেট শিকারীর তালিকায় শীর্ষে জাকির হাসান ও তাসকিন আহমেদের থাকা। ব্যাট হাতে 6 ম্যাচে 50.20 গড়ে প্রায় 150 স্ট্রাইক রেটে 251 রান করা সিলেটের উইকেট কিপার ব্যাটার জাকিরের।
অন্যদিকে বল হাতে সবাইকে ছাড়িয়ে দুর্বার রাজশাহীর তারকা পেসার তাসকিন আহমেদ। 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে এই স্পিড স্টার। এরই মধ্যে তাসকিন 1 ম্যাচে 7 উইকেট নিয়ে বিপিএল ইতিহাসে সেরা বোলিং ফিগারের মালিক। বিপিএল এর চট্টগ্রাম পর্বেও দেশি ক্রিকেটারদের দাপট অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা দর্শকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এছাড়া আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।